হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত শুধু সেই সব লোকেরাই দেখবেন যারা সত্যি টাকা কামাতে চান। আর এই ভিডিওটি কোনো স্পন্সর্ড ভিডিও না। যদিও ভিডিওটি একটু বড়, কিন্তু এটাকে ওই ব্যক্তি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যে সত্যি টাকা কামাতে চায়। 4টি এমন বাজে অভ্যাস আছে যা আপনাকে ধনী হতে দিবে না। এই ভিডিওতে আমরা ওই 4টি অভ্যাস সম্পর্কে জানব। যদি আপনি অনেস্টলি টাকা কামাতে চান, আপনি পোর অথবা মিডল ক্লাস থেকে বের হয়ে আপার ক্লাসে আসতে চান অথবা কোটিপতি হতে চান, তাহলে এই ভিডিওর এক একটি শব্দ মনোযোগ দিয়ে শুনবেন। না হলে ইউটিউবে অন্য অনেক ভিডিও আছে, সেগুলো গিয়ে দেখুন। এটাকে দেখে নিজের টাইম নষ্ট করবেন না। যদি আপনি অনেক টাকা কামাতে চান, নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াতে চান, ধনী হতে চান, তাহলে যতটা জলদি পারেন ওই 4টি অভ্যাসকে আপনার ছাড়তে হবে। বিশেষ করে ওইসব লোকেরা এই ভিডিওটি অবশ্যই দেখবেন যারা এটা বলে থাকেন যে আরে এইসব দিয়ে কিছুই হয় না, এইসব শুধু শোনা অথবা বলা পর্যন্তই সীমাবদ্ধ। আজ আমি আপনাদের টাকা এবং টাকা কামানোর সম্পর্কে যে ধারণা সেটা পুরোটাই বদলে দিব। বাস আপনাকে আমার সাথে এই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। তো কথা বলা যাক প্রথম অভ্যাসটি সম্পর্কে। প্রথম ব্যাড হ্যাবিট যেটা আপনাকে টাকা কামাতে আটকে দেয়। এই যে প্রথম অভ্যাসটি আছে না, এটা ওই 4টি অভ্যাসের মধ্যে সবথেকে বড় এবং সবথেকে বাজে অভ্যাস। আর এই অভ্যাসটি হলো পোর মেন্টালিটি। যদি আপনার এটা মনে হয় যে আপনি ধনী এই জন্য হতে পারছেন না কারণ লোকেরা আপনাকে ধনী হতে দিচ্ছে না, আপনার সিচুয়েশন আপনাকে রিচ হতে দিচ্ছে না, গভর্নমেন্ট আপনাকে ধনী হতে দিচ্ছে না, ট্যাক্স সিস্টেম যেটা আছে সেটা আপনাকে ধনী হতে দিচ্ছে না, অর্থাৎ আপনার ব্যর্থতার ব্লেম অন্যের উপর দেয়া, এই যে পোর মেন্টালিটি আছে না, এটা আপনার প্রথম এবং সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় শত্রু এটা আপনার। লোকেরা কি বলে থাকে, আরে এই ধনী লোকেরা আমাদের ধনী হতে দিচ্ছে না, অথবা বলবে যে আরে এই ধনী লোকেরা ধনী হয়ে যাচ্ছে আর আমাদের মতো যারা আছে তারা আরও গরিব হয়ে যাচ্ছে। এরা দুনিয়ার প্রতিটি মানুষকে দোষারোপ করতে পারবে, শুধু নিজেকে ছাড়া। এমন লোকেরা নিজেকে কখনো দোষারোপ করবে না। এসব লোকেদের সামনে যখনই কেউ টাকা কামানোর কথা বলে, কোনো আইডিয়া দিয়ে থাকে, তখন তারা সেইগুলো ভালোভাবে শোনে তো অবশ্যই, কেননা টাকার কথা শুনতে অনেক ভালো লাগে। কিন্তু যখন তাদের কিছু করার কথা আসে তখন বলে যে এসব দিয়ে কিছু হবে না। এইভাবে কি কেউ ধনী হতে পারবে? না জানি ধনী লোকেরা কি করে থাকে। আরে ভাই, এমন কিছুই না। সাকসেসের যেই রুলস আছে না, সেটা অনেক সিম্পল এবং সবার জন্য কমন হয়ে থাকে। আপনার মনে হয়, আপনি মনে করেন আপনার টাকা কামাতে হবে, কিন্তু প্রকৃত অর্থে আপনি সেটা চান না। আপনার জানা আছে যে আপনাকে টাকা কামাতে হবে, কিন্তু যখন কাজ শুরু করার সময় আসে তখন আপনি কোনো না কোনো ত্রুটি বের করে আপনি নিজেকে স্যাটিসফাই করে নেন। কাজ যে কোনো ধরনের হতে পারে, আমি কোনো বিশেষ কাজের কথা বলছি না। আপনি সবসময় এভাবে নিজেকে স্যাটিসফাই করে নেন যে ভাই আমি যেখানে আছি, যেমন আছি ঠিক আছি। এটার থেকে বাজে মেন্টালিটি কি হতে পারে যে সারাদিন টাকা করতে থাকবে এবং শেষে নিজে ইউটার্ন নিয়ে নেবে, বলবে আরে কি হবে টাকা কামিয়ে। তো আমাকে এটা বলো যে সারাদিন কেন টাকা করতে থাকো? এই যে এই ধরনের পোর মেন্টালিটি আছে না, এখান থেকে যতটা জলদি বের হবে ততটা জলদি ধনী হওয়া সহজ হয়ে যাবে। আমার অনেক বন্ধুরা আমাকে এটা বলে থাকে কি পাবে ধনী হয়ে। তারা এটা বলে যে ধনী হয়ে তো লোকেরা সারাদিন শুধু টাকার কথাই ভাবতে থাকবে, টাকার টেনশনই নিতে থাকবে। আমি না তাদেরকে ভালোবাসার সহিত বুঝিয়ে বললাম যে দেখো ভাই, টাকার জন্য টেনশন করে না যাদের কাছে কোটি কোটি টাকা আছে অথবা যে ধনী হয়ে থাকে। টেনশন সেই করে যার কাছে আজ টাকা নেই, যার টাকার প্রয়োজন আছে, যার টাকা চাই সে টাকার জন্য টেনশনে থাকে। তারপর আমার বন্ধুরা আমাকে বলল টাকা মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না, আমি কেন কামাবো টাকা? তো আমি তাকে বললাম যে তুমি টাকা দিয়ে ওই কাজ করতে পারবে যেটা আজ তোমার করার সামর্থ্য নেই, আজ তুমি সেই কাজ করার যোগ্য না। সে বলল কি? আমি বললাম গরিব ছেলে মেয়েদের পড়াশোনা করাও, গরিব মানুষদের সাহায্য করো, তাদের পাশে দাঁড়াও, হসপিটাল বানাও, মসজিদ মাদ্রাসা বানাও। আজ তোমার এই সিচুয়েশনে তুমি এসব করতে পারবে? পারবে না করতে। আর যখন করার যোগ্য হয়ে যাবে, অ্যাবিলিটি চলে আসবে, তখন কি এসব করে শান্তি পাবে না? অবশ্যই পাবে আমার ভাই, অন্যরকম তৃপ্তি পাবে। তো কে বলে যে টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না?
শান্তি পাবে তোমার উদ্দেশ্যের দ্বারা। তোমার উদ্দেশ্য কি? খারাপ কাজ করতে চাও নাকি ভালো কাজ করতে চাও? ভালো এবং খারাপ কাজ ধনী লোকেদের সাথেও হয় আর ধনী লোকেরাও করে। তেমনইভাবে ভালো এবং খারাপ কাজ গরিব লোকেদের সাথেও হয় এবং গরিব লোকেরাও করে থাকে। যার মেন্টালিটি যেমন সে তেমন কাজই করবে, এর সাথে টাকার কোনো সম্পর্ক নেই। তো ভালো এবং খারাপকে টাকার সাথে মিলিও না। আপনারা ফ্রি মোশন ফিরোজ ভাইকে অবশ্যই চিনে থাকবেন। সে অনেক অসহায় মানুষদের সাহায্য করে থাকে। এখন তাকে কি কেউ বলবে টাকাওয়ালা খারাপ কাজ করছে? আরে না রে ভাই, ভালো এবং খারাপ কাজ মেন্টালিটি করিয়ে থাকে, এর সাথে ধনী এবং গরিবের কোনো সম্পর্ক নেই। তো এই মেন্টালিটি থেকে বের হও যে টাকা কামানো জরুরি না। কেন জরুরি না ভাই? জরুরি তো অবশ্যই, অনেক জরুরি। আশা করি প্রথম বাজে অভ্যাসটা বুঝতে পেরেছেন, অর্থাৎ পোর মেন্টালিটি, যেখানে টাকা কামানো সম্পর্কে শুধু নেগেটিভ চিন্তা করা হয়ে থাকে, যে টাকা শুধু খারাপ কাজ থেকেই আসে এবং খারাপ কাজই খরচ হয়। এমনটা মোটেও না ভাই। এই মেন্টালিটি থেকে বের হতে হবে। প্রথম ব্যাড হ্যাবিট তো জানা গেল, এখন আসুন দ্বিতীয় ব্যাড হ্যাবিটটি জানা যাক। দ্বিতীয় বাজে অভ্যাস হলো র্যাট রেস। একটা ইঁদুরের পিছে আরেকটা ইঁদুর ছুটছে, অথবা বলতে পারি ভেড় চাল, অর্থাৎ ভেড়ার পাল। একটা ভেড়া যখন তার পালের সাথে থাকে তখন সে তার সামনের ভেড়াটাকে অনুসরণ করে, অন্ধের মতো অনুসরণ করে। সে কোথায় যাচ্ছে, আদৌ তার গন্তব্য স্থানে সে পৌঁছাতে পারবে কিনা, এগুলো তার মাথায় থাকে না। সে শুধু তার সম্মুখে যে ভেড়াটা থাকে সেটাকে অনুসরণ করেই চলতে থাকে। আর এই ভেড়চাল বা র্যাট রেসটা হলো জব বা চাকরি, যেখানে ব্যক্তি ধনী তো হতে চায়, কিন্তু সে এটা ভাবে যে চাকরি করেই আমি ধনী হয়ে যাব। আর এই জব এমন জিনিস, চাকরি এমন জিনিস যা মানুষকে না ধনী হতে দেয় না গরিব হতে দেয়। আপনি ভাবছেন যে আমি এমনটা কেন বলছি, তাহলে আমাকে এটা বলুন যে এমন কজন বিলিয়নারি আছে, কোটিপতি আছে, ধনী ব্যক্তিরা আছেন যারা জব করে, শুধুমাত্র চাকরি করে ওখানে পৌঁছেছে? ভাই একজনও নেই। এবং যদি কেউ সেখানে পৌঁছায় তাহলে সে জবকে, চাকরিকে ছাড়াই সেখানে পৌঁছেছে। ধনী লোকেদের নামের প্রথমে থাকে ফাউন্ডার, ক্রিয়েটর, অরিজিনেটর ইত্যাদি। আর এই ধরনের যেসব লোকেরা আছে না, তারা কাজ করার জন্য হাত পা ব্যবহার করে না, বরং কি তারা তাদের বুদ্ধিমত্তা, মেধা এবং ব্রেনকে ব্যবহার করে থাকে। তারা অন্যদের দিয়ে জব করিয়ে থাকে। যে কাজটা সে একা করতে পারত, ওই কাজের স্পিডকে মাল্টিপ্লাই করার জন্য অন্যদের দিয়ে জব করিয়ে থাকে। যে ব্যক্তি নিজে জব করার র্যাট রেসে আটকে গেছে না, আর যে এটা ভেবে নিয়েছে যে আমি শুধু জব করে, চাকরি করে ধনী হয়ে যাব, সেই ব্যক্তি এ জীবনে আর ধনী হতে পারবে না। কেননা জব করে সে ধনী হতে পারবে না। ধনী তো সে হবে যার অধীনে জব করা হচ্ছে। যদি আপনি কোনো জব থেকে 1 লক্ষ টাকা স্যালারি পান, তাহলে ভাবেন সেই জব করানোওয়ালা কেন আপনাকে 1 লক্ষ টাকা দিচ্ছে। কেননা ভাই, তোমার মতো অনেক লোক তার আন্ডারে কাজ করে তাকে কোটি টাকার প্রফিট এনে দিচ্ছে, আর সেই লাভের ছোট একটি অংশ সে আপনাকে দিয়ে থাকে, যেন সে আপনাকে দিয়ে আবার কামাতে পারে, আপনাকে ইউজ করতে পারে, আপনার দ্বারা আরও প্রফিট করতে পারে। এজন্য আপনার এই মেন্টালিটি থেকে বের হতে হবে যে শুধু জব করেই আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে যাবেন, ধনী হয়ে যাবেন। যদি জবই আপনার সিঙ্গেল সোর্স অফ আর্নিং হয়ে থাকে, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। আপনাকে আপনার আর্নিংকে মাল্টিপ্লাই করতে হবে। আর আপনি সেই মাল্টিপ্লাই কিভাবে করবেন? আপনার আন্ডারে কাউকে জব করিয়ে। সেটা একটি সেপারেট লম্বা টপিক, এখানে এতটুকুই যথেষ্ট। আপনার এমন জব করা যাবে না যার দ্বারা টাকা কামানো যায়। আপনার এমন কাজ করতে হবে যেটা করতে আপনার ভালো লাগে। একটু মনোযোগ সহকারে শুনুন। আপনার এমন জব করা যাবে না যা থেকে টাকা কামানো যায়। আপনার এমন কাজ করতে হবে যেটা করতে আপনার ভালো লাগে, যা করে আপনার অনুভূতিটা আনন্দময় হয়। বিশ্বে যতগুলো বড় বড় বিলিয়নারি, মিলিয়নারি, ধনী লোকেরা আছে না, তারা আজ ওই লেভেলে এই জন্য আছেন কারণ তাদের যেই উদ্দেশ্য ছিল সেটা শুধু টাকা কামানো ছিল না। তাদের হবিস ছিল অন্য কিছু, তাদের প্যাশন ছিল অন্য কিছু। তারা প্যাশনের পিছে ছুটেছে, আর তারপর টাকা এমনিতেই চলে আসছে প্যাশন থেকে। প্যাশন থেকে টাকা, অর্থাৎ অর্থ এসে থাকে।
তো আপনার যদি মাসের শেষে স্যালারির জন্যই অপেক্ষা করতে হয় তাহলে সেটা ভিন্ন বিষয়। যদি আপনাকে আপনার চাকরি স্যাটিসফাই করে থাকে, যদি আপনাকে আপনার জব স্যাটিসফাই করে থাকে, আমি খারাপ বলছি না সেটাকে, বাট যদি আপনাকে স্যাটিসফাই করে থাকে তাহলে কোনো সমস্যা নেই। বাট আপনি যদি ধনী হতে চান, রিচ হতে চান, তাহলে তো আপনার হাত পা নয়, মেধা মস্তিষ্কের ব্যবহার করতে হবে। তো দ্বিতীয় বাজে অভ্যাসটা আপনার বোঝা হয়ে গেছে। দ্বিতীয় যে ভুলটা সেটা আপনি বুঝে গেছেন। আপনার এটা ভাবা যে শুধু জব করে আমি ধনী হতে পারবো। এখন কথা বলা যাক তৃতীয় ব্যাড হ্যাবিট সম্বন্ধে। যদি আপনি সিকিউরিটিসে বাঁচতে পছন্দ করেন আর আপনি ইনসিকিউরিটিস কখনো নিজের জন্য সহ্য করতে পারেন না, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। সাধারণ ভাষায় বোঝাতে গেলে যদি আপনি রিস্ক নিতে না পারেন আপনি কখনোই ধনী হতে পারবেন না। যদি আপনার ভাবনা এমন হয় যে রিস্ক নিয়ে আপনি নিঃস্ব হয়ে যাবেন তাহলে আপনি টাকা কামাতে পারবেন না। যদি আপনার মনে হয় যে আপনার কাছে টাকা না থাকলে আপনি কিভাবে কাজ চালাবেন, তাহলে ভাই আপনি ধনী হতে পারবেন না। আমি এমনটা কেন বলছি? ইলন মাস্ক এর 3টি রকেট ফেল হয়েছিল আর চতুর্থ রকেটের জন্য তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। যদি সেই দিন সে রিস্ক নিয়ে চতুর্থ রকেট লঞ্চ না করত তাহলে হয়তো সে আজ দুনিয়ার মোস্ট রিচেস্ট পিপলের লিস্টে প্রথম নাম্বারে থাকতো না। এই কাজ সেই করতে পারবে যার নিজের প্রতি পরিপূর্ণ কনফিডেন্স আছে, যার নিজের প্ল্যানিংয়ে পরিপূর্ণ ট্রাস্ট আছে। যদি আপনি রিস্ক নিতে না পারেন তাহলে এই কথাই বেরিয়ে আসে যে আপনার নিজের প্রতি কনফিডেন্স নেই, আপনার সেলফ কনফিডেন্স জিরোতে আছে, আপনার কাছে কোনো সলিড প্ল্যানিংই নেই। রিস্ক নেওয়ার মানে এটা নয় যে আপনি কিছু না ভেবেই কোনো একটা পদক্ষেপ নিয়ে নিলেন এবং সেটাকে ভাগ্যের উপর ছেড়ে দিলেন যে ভাই ভাগ্যে যেটা আছে সেটাই হবে। না ভাই, এমনটা নয়। রিস্ক এর মানে হলো রিস্ক তখনই নিন যখন আপনার মনে হয় যে আপনার যে প্ল্যানিং আছে সেটা লজিক্যালি মিনিংফুল, এটা দ্বারা কিছু হতে পারে। রিস্ক তখনই নিন যখন আপনার নিজের প্রতি পরিপূর্ণ কনফিডেন্স থাকবে। আর যদি সেই রিস্ক এর জন্য আপনার কোনো লোকসানও হয়ে যায় তো সেটা আপনি বরদাস্ত করতে পারবেন। বাস রিস্ক নেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এই যে সেন্স অফ সিকিউরিটি আছে না, যে আমার কাজ কিভাবে চলবে, আমার তো চাকরি চলে যাবে, এইসব চিন্তা ভাবনা মানুষকে সম্মুখে অগ্রসর হতে দেয় না। আর এই সেন্স অফ ইনসিকিউরিটির ফায়দা একজন বিজনেসম্যান খুব ভালোভাবে নিয়ে থাকে। আপনি যদি কোনো দোকানে যান, এক্সাম্পল দিচ্ছি আমি, যদি আপনি কোনো দোকানে যান এবং সেখানের কোনো এক জোড়া জুতা আপনার পছন্দ হয়ে যায়, তখন আপনি জুতাগুলো নিতে চান, আবার নিতে চানও না। শপিং করার সময় হয় না এমনটা যে ভাই আমার এটা নেওয়া তো লাগে, এখন নিব কি নিব না, এই ধরনের সিচুয়েশন হয়ে থাকে। ঠিক ওই সময় কি হবে, দোকানওয়ালা আপনার কাছে আসবে এবং আপনাকে বলবে নিয়ে নিন স্যার, এটা অনেক ভালো জুতা, অনেক বিক্রি হয়েছে আর এখন এটা লাস্ট পিসই বাকি আছে, জানি না আর কবে স্টকে আসবে। আর তারপর এটা হয় যে আপনি বাধ্য হয়ে যান ওই জুতাটা কেনার জন্য। তো ওই দোকানদার সেখানে কি করলো, আপনার মনে একটা ইনসিকিউরিটি ঢেলে দিল যে স্যার এই লাস্ট পিসই বাকি আছে, তারপর জানি না আর কবে স্টকে আসবে। আর এই ইনসিকিউরিটিমূলক কথায় আপনি বাধ্য হয়ে গেলেন সেটা কেনার জন্য, যদিও সেই দোকানদারের কাছে অমন আরও 50টা প্রোডাক্ট বাকি আছে, যদিও প্রথম প্রোডাক্টটি আপনিই কিনেছেন। আর হতে পারে সে এই সেম ডায়লগ বলে বলে ওই 50 পিসও সেল করে দিবে যে নিয়ে নিন স্যার, লাস্ট পিসই বাকি আছে। তো এই যে ইনসিকিউরিটি আছে না, এটা অনেক বড় রোল প্লে করে থাকে। আপনার এই ইনসিকিউরিটিকে ইউজ করা শিখতে হবে। এই দুনিয়াতে সিকিউর কেউ না ভাই, এটা আমাদের মনের ভুল ধারণা যে আমি যে টাকা কামাচ্ছি তাতে আমি সেফ আছি। হতে পারে আপনি এখন মাসে 1 লক্ষ টাকা কামান, কিন্তু আল্লাহ না করুক যদি আপনার এখন কোনো এমন রোগ হয়ে যায় যার জন্য আপনার 40 লক্ষ টাকার প্রয়োজন হয় আর এত টাকা আপনার কাছে নেই, তো আপনি কোথা থেকে আনবেন এত টাকা? তাহলে কোথায় আপনি সিকিউর হলেন? সেফ কেউ না এই দুনিয়াতে। রাস্তার গরিব পথচারীও ততটুকু রিস্কে আছে যতটুকু এরোপ্লেনে ট্রাভেল করনেওয়ালা ধনী ব্যক্তি আছেন। তো এটাই ছিল তৃতীয় হ্যাবিট, যে রিস্ক না নেওয়ার ভাবনা আপনাকে ধনী হতে দিবে না। এখন জানা যাক চতুর্থ ওই বাজে অভ্যাস সম্পর্কে যেটা আপনাকে ধনী হতে দিচ্ছে না। এই চতুর্থ বাজে অভ্যাসটাকে আপনার খুব ভালোভাবে বুঝতে হবে। গরিব লোকেরা টাকা কামিয়ে জমা করে থাকে আর ধনী লোকেরা টাকা কামিয়ে ইনভেস্ট করে থাকে।
এই লাইনটি আবার শুনুন, গরিব লোকেরা টাকা কামিয়ে জমা করে রাখে আর ধনী লোকেরা টাকা কামিয়ে ইনভেস্ট করে থাকে। গরিব লোকেরা সবসময় এটা মনে করে যে টাকা জমালে ধনী হওয়া যাবে, পক্ষান্তরে ধনী লোকেরা এটা ভাবেন যে টাকা জমাবো কি জন্য, টাকা তো ইনভেস্ট করতে হবে। আর এখান থেকে একটা ওয়ার্ড বেরিয়ে আসলো, সেটা হলো ইনভেস্টমেন্ট। গরিব এবং মিডল ক্লাস লোকেরা সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করে থাকে, যেখানে ধনী লোকেরা ওই টাকাগুলো রিইনভেস্ট করে থাকে। ইনভেস্টমেন্ট করে ওখান থেকে আবার রিটার্ন পেয়ে সেটাকে রিইনভেস্ট করে দিল। যেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করালো এবং তার সেই ব্যবসা থেকে যে টাকা উপার্জন হলো সেটাকে আবার অন্য কোনো ব্যবসায়িক খাতে ইনভেস্ট করলো। এভাবে তারা রিইনভেস্ট করে থাকে। গরিব লোকেরা কামিয়ে থাকে, পক্ষান্তরে ধনী লোকেরা কি করে, তারা বানিয়ে থাকে। আর কি বানায়? টাকা থেকে টাকা। আর একই বলে ইনভেস্টমেন্টস। তাদের এক একটি টাকা তাদের জন্য এমপ্লয় হয়ে থাকে, আর সেই টাকাগুলো তাদের জন্য আরও অর্থ বানাতে থাকে, গ্রো করতে থাকে। টাকা জমা করে কেউ ধনী হতে পারবে না। যদি এখনকার সময় আপনি 1 কোটি টাকা পেয়ে যান আর আপনি সেটা অ্যাকাউন্টে রেখে দেন অথবা ঘরে ক্যাশ করে রেখে দেন, তো এটা খুব বাজে একটা জিনিস। কেননা এর দ্বারা টাকার ভ্যালু কমতে থাকে, কেননা মুদ্রাস্ফীতির প্রভাব সেটার উপর পড়তে থাকে। এই জন্য ইনভেস্টমেন্ট সেই সলিউশন যা মুদ্রাস্ফীতিকে পিছিয়ে ফেলতে পারবে এবং আপনাকে ধনী বানাতে পারে। যতটা জলদি হোক আপনাকে ইনভেস্টমেন্ট শুরু করতে হবে। অবশেষে আমি আবারও সংক্ষিপ্ত আকারে ওই 4টি বাজে অভ্যাস সম্বন্ধে বলছি যেটা আপনাকে ধনী হতে দিচ্ছে না। প্রথমত, আপনার পোর মেন্টালিটি, অর্থাৎ আপনার এটা ভাবা যে কি হবে টাকা কামিয়ে, এতে কত টাকা পাওয়া যাবে, টাকা তো অন্যায় কাজ থেকেই পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় ব্যাড হ্যাবিট হলো র্যাট রেস, অর্থাৎ জব অথবা চাকরি পাওয়ার ভেদচাল, যেখানে কোনো ব্যক্তি নিজে ধনী হতে পারে না, বরং কি তাকে ধনী বানায় যার আন্ডারে সে কাজ করে থাকে। তৃতীয় পোর হ্যাবিট হলো রিস্ক না নেওয়া। আর রিস্ক কে নেয় না? যার নিজের প্রতি এই কনফিডেন্স নেই যে আমার আইডিয়া আদৌ কাজ করবে কি করবে না। এই ভিডিওর শেষ এবং চতুর্থ বাজে হ্যাবিট হলো এটা ভাবা যে শুধু টাকা সঞ্চয় করেই আপনি ধনী হয়ে যাবেন, বরং কি সত্যি তো এটা আমার ভাই যে সেভিংসে নয় ইনভেস্টমেন্ট থেকেই ধনী হওয়া যায়। আপনি যতই কামান না কেন, যতক্ষণ না আপনি ইনভেস্টমেন্ট করছেন ততক্ষণ আপনি ধনী হতে পারবেন না। এই ভিডিওটি যতবার পারেন ততবার দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। এটাকে যতবার দেখবেন ততবার আপনি কিছু শিখতে পারবেন এবং এতে আপনি মোটিভেশন পাবেন। আমিও চাই যে আমাদের মধ্য থেকেই কেউ অগ্রসর হয়ে এই দুনিয়ার সবথেকে ধনী ব্যক্তি হোক এবং দুনিয়াতে দেশের নাম উজ্জ্বল করুন। নিয়ত ভালো রাখুন, আপনার লক্ষ্যের সাথে লেগে থাকুন এবং সম্মুখে অগ্রসর হতে থাকুন।